নিচু মাথায় কোমল কণ্ঠে বলল মায়া। আর আপনাদের জানাইনি, পরে যদি উটকো ঝামেলা ভেবে আমাকে মহল থেকে তাড়িয়ে দেন, তাই। ওকে, ফাইন। আমি সেদিন মলম লাগাতে গিয়ে তোমার শরীরে একটা তাবিজ দেখলাম। তোমার মা বলল এই তাবিজ তোমাকে সব বিপদ থেকে রক্ষা করার তাবিজ। এটা কি আগে থেকেই জানতে তুমি? হ্যাঁ, জানতাম। তার মানে জেনে শুনেই তুমি তাদেরকে মৃত্যুর দিকে নিয়ে গিয়েছো? কঠিন স্বরে বলল শাহের। একদম না। আমি কেবল জানতাম আমার শরীরের তাবিজটা আমাকে সব বিপদ আপদ মানে ভূত পেতনির বদনজর থেকে রক্ষা করবে। আম্মা তাই বলেছে আগে, কিন্তু কোনো পুরুষ মানুষ আমাকে খারাপ উদ্দেশ্য স্পর্শ করলে যে সে মারা যাবে, এটা আমি কখনোই জানতাম না আজকের আগে। আম্মা আজ বলল সব শুনে। যে 5জন পুরুষ মারা গেল, এরা সবাই তোমাকে ব্যাড টাচ করতে চেয়েছে না? এরা সবাই বাজেভাবে কিছু করতে চেয়েছে আমার সঙ্গে। আচ্ছা, ক্লিয়ার হলাম। তোমাকে তো এবার আম্মা বের করে দিতে চাইবে, কি করবে তুমি? আমি তো আপনাকে সব বললাম, আপনি ওনাকে ম্যানেজ করে নিন। অন্তত আমার ফাইনাল পরীক্ষা পর্যন্ত থাকি, তারপর আপনারা না চাইলে প্রমিস আমি চলে যাব। পরীক্ষা সামনে, আমি এখন কোথায় যাব? অসহায় কণ্ঠে বলল মায়া। ঠিক আছে মায়া, আমি আম্মাকে ম্যানেজ করে তোমার থাকার বিষয় নিশ্চিত করব, এবং তোমার আম্মাও তোমার সাথেই থাকবে। তোমার জন্য আগের বরাদ্দকৃত রুমেই তুমি ও তোমার আম্মা থাকবে। তুমি আগের মতোই মন দিয়ে পড়াশোনা করবে, কলেজ যাবে, কোচিং করবে। অনেক ধন্যবাদ ছোট বাবু, আমি এবার যাই। আম্মা একা। না শোনো। বলে শাহের মায়ের হাত টেনে ধরল। মায়া চিৎকার দিতে গিয়েও থেমে গেল, কারণ শাহেরই তার থাকার ভরসা একমাত্র, নয়তো সব ভেস্তে যাবে তার। শাহের বলল, একটা ইম্পর্টেন্ট বিষয় মায়া, তোমার তাবিজের বিষয়টা যদি সত্য হয়, তাহলে আমি যে তোমাকে সেদিন মলম দিতে গিয়ে টাচ করলাম, এবং এই যে এখন তোমার হাত ধরলাম, আমার কেন কিছু হচ্ছে না? মায়া আশ্চর্য চোখে শাহের দিকে চাইল, বলল, আমি জানি না তো, দুদিন অপেক্ষা করে দেখেন। নো, আমি জানি এটা। তবে আমার জানাটা চূড়ান্ত করতে হলে এখন আমি তোমাকে আরেকটু নিবিড়ভাবে স্পর্শ করতে চাই মায়া। আরও 2-3 দিন তো হলোই। মানে? মায়া কেঁদে ফেলল, বলল, আমার দুর্বলতার সুযোগ নিচ্ছেন আপনি নিছক বাহানায়, তাই না? একদম না মায়া, আমি কেবল শিওর হব বলেই। শাহের মায়ের অধর যুগল দখল করে নিল নিজের দুঠোঁট দিয়ে। খানিকক্ষণ পর মায়ের ঠোঁট দুটো উদ্ধার হলো। মায়া কাঁপছে ভয়ে, লজ্জায়, বিরক্তিতে। শাহের মায়াকে বুকে চেপে ধরল কিছুক্ষণ। মায়ের ঘাড়ে নিজের চিবুক ঠেকিয়ে ধরল। মায়া বিবশ হয়ে বিছানায় পড়ে গেল। শাহের মায়ের উপর ঝুঁকে রইল। তার উষ্ণ ভারী ঘন নিঃশ্বাস মায়ের ঘাড়ে বুকে পড়ছে অনবরত। টকটকে লাল হয়ে আসা মায়ের রক্তিম ঠোঁট দুটো তীর তীর করে নড়তে লাগলো। শাহের মায়ের কানে ফিসফিসিয়ে বলল, তুমি যে পরপর 3টা চিরকুট পেলে, সেটা কে দিয়েছে বলো তো? এখন মনে হচ্ছে আপনি। কাপা স্বরে উত্তর দিল মায়া। ইউ আর রাইট। বলে চুময় চুময় মায়ের সারা গাল ভিজিয়ে দিল শাহের। সে মায়ের দু চোখে চোখ রেখে শিহরিত কণ্ঠে বলল, আমি তোমাকে সত্যিই ভালোবাসি মায়া, এতে এতটুকু ভেজাল নেই। ভোরের নির্মল বাতাসের মতোই তোমার প্রতি আমার প্রণয় বিশুদ্ধ, টাটকা। এই জন্যই আমার কিছুই হয়নি, এবং হবেও না। ইটস ট্রু। মাইন্ডেড মিস মায়া দেবী, তোমাকে আমার হৃদয় সিংহাসনের দেবী বানিয়ে পুজো দিতে চাই। শুধু একবার হাঁ বলো, একবার ভাবো তোমার জন্য এত সব করছি কেন? ভালোবাসি বলেই তো। মায়া থরথর করে কাঁপছে। গোপনে বলে উঠল, আসলেই তো তাই। তার মুখ দিয়ে কোনো শব্দই উচ্চারিত হচ্ছে না। সমস্ত অনুভূতি তার অবশ হয়ে আসছে। হাঁটতে গিয়েও পা ভেঙে আসছে। শাহের মায়াকে ধরে তার রুমের সামনে দিয়ে আসলো। পরের দিন সকালেই শাহের আঞ্জুমান আরার রুমে গেল। মায়া নির্দোষ বলে সব ব্যাখ্যা করল তার কাছে। সে মায়াকে থাকতে অনুমতি দিল। দুপুরেই মায়া ও তার মা তফুরা মায়ের রুমে চলে গেল। মায়া স্বাভাবিক জীবনযাপন করছে, সবার সাথেই কথা বলছে আগের মতোই, কিন্তু সেটা উপরে উপরেই। তার জীবনের বিষাক্ত অতীতটাকে নিঃশেষ করে দিচ্ছে তিলে তিলে। বুকের গহীনে অসীম দুঃখ, সীমাহীন ঘৃণা দুমড়ে মুচড়ে যাচ্ছে সে। ক্ষণে ক্ষণে ভাঙচুর হচ্ছে ভিতরে। প্রতিশোধের দাবানল তার অন্তরে দাউ দাউ করে জ্বলছে। তবুও সে কলেজে যাচ্ছে, আসছে। সুযোগ পেলেই পরশের সঙ্গে দেখা করে অতি সঙ্গোপনে, ভীষণ নিরালায়। তার ভিতর এখন অনেক প্রশ্ন এই মহলের সবাইকে নিয়ে। সে পরশকে জিজ্ঞেস করল, চাচা, আঞ্জুমান ও তার স্বামী একসঙ্গে থাকে না কেন? তেমন ভালো করে হেসে কথাও বলে না, কারণ কি? তারা সবাই একসাথে খাবার খায় না কেন? পরশ অকপটে যা সত্যি তাই জানালো মায়াকে। সে চায় মায়া তার অধিকার ফিরে পাক এই মহলে, সব বুঝে নিক নিজ গুণে ও শক্তিতে।
সে বলল, তারা বহু বছর ধরেই একসঙ্গে খায় না, তবে এটার নেপথ্যে বিশেষ কোনো উদ্দেশ্য বা কারণ নেই তাদের। এটা হলো সবাই সবার মতো থাকে, খাবার সময় তারা এক হতে পারে না, তাই যার যখন ইচ্ছে টেবিলে আসে, নয়তো নিজের রুমে আরাম করে খায়। আর কায়রুস ও তার স্ত্রীর বিষয়টা হলো তারা এখন স্বামী স্ত্রী নয়, দুজনেই তালাকপ্রাপ্ত, তাই যে যার মতো করে যার যার রুমে থাকে। আঞ্জুমান চলে যায় না, নিজের ইজ্জত খোয়া যায় সমাজে, তাই আবার কায়রুসও অনুরোধ করে রাখছে তাকে মহলে, নয়তো সমাজে তারও ইজ্জত চলে যাবে। বাইরের সবারই সামনে তারা স্বামী স্ত্রীর অভিনয় করে চলে, এজন্য কায়রুসও তেমন বাড়িতে আসে না, বছরে দরকার হইলে মাত্র 2 বার আসে। বিষয়টা ছোটবাবু জুবাইর জানে, তারা মাকে যেতে দেয়নি। এই হলো অবস্থা, বুঝলে মা? চাচা, ওনাদের ডিভোর্সের কারণ? কারণ তোমার মা বাবার মৃত্যু। একে অপরকে দোষী করে তারা। কায়রুস বলে, তুই প্রলুব্ধ করতাছস আমারে, তোর হিংসা বেশি। আবার তার বউ বলে, আপনি তো সারাদিনে কানের কাছে ঘ্যান ঘ্যান করতেন, তাদের এক মেয়ে হয়েছে, তার ক্ষমতা হবে বেশি, সেই হবে সবার চোখের মণি। আরেকটা কারণ ছিল সেই গুপ্তধন। মায়া ভাবুকের ন্যায় চিন্তিত কণ্ঠে বলল, তাহলে উনি এখানে পরগাছা বা পরজীবীর মতো পড়ে আছে, তবে তার আচরণ তো বিধ্বংসী কেন? সেটা হলো, তার নিজস্ব অনেক গয়না আছে, আবার কায়রুস ঢাকা বাড়ি করেছে, সেই বাড়ি আঞ্জুমানের নামই, এসব তালাকের পূর্বেই দিয়ে দিয়েছে, তাই তার এত দাপট ও দিমাগ। তোমার যত কিছু জানার আছে আমাকে জিজ্ঞাসা করবা, আমি সব কিছু জানাবো তোমারে মা, আমি ছাড়া কেউই সব জানে না। মায়া ছোট্ট করে একটা তপ্ত শ্বাস ছাড়ল, মৃদু করে বলল, বুঝলাম চাচা, ক্লিয়ার করার জন্য কৃতজ্ঞতা চাচা। এবার এটা জানার আমাকে, আমার আম্মা আব্বাকে মেরে ফেলার বিষয়টা কি শাহের ভাই জানে? না, জানে না, সে তো তখন ছোট ছিল, তোমাদের না দেখে সে সারাদিন কেঁদে কেঁদে আমাদের সবাইকে জিজ্ঞেস করতো, বলতো ছোট কাকু কই, ছোট মা কই, বাবু কই। বলতাম তারা বেড়াতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্টে মরে গিয়েছে, এটা তার বাবা সবাইকে শিখিয়ে দিয়েছে। আর জুবাইর ভাই? সে আসল ঘটনা জানতো, চুপ ছিল, কারণ তার তখন প্রতিবাদের বয়স হয়নি। আমার তাবিজের বিষয়টা কেউ জানে? না, এটা কেউই জানে না আমি ছাড়া। মায়া থাম। মেয়ে বসে থাকে, দু চোখ ভিজে তার টইটুম্বুর হয়ে যায় মা বাবার কথা মনে পড়তেই। কতটা ভালোবাসলে একজন বাবা তার কন্যার নামে সবকিছু উইল করে দেয়। আহারে, তার কাজল মা কতটা কলিজা ছেঁড়া মায়া হলে মৃত্যুর পূর্বে অনুরোধ করে যায় তাবিজটা যেন সঙ্গেই থাকে আমার। অথচ এমনই পোড়া কপাল আর হতভাগী সে, মা বাবার চেহারাটুকুও সে জানে না কেমন। আমি এখন যাই মা, বাগানে কাম আছে, তুমি সাবধানে কইরো যা করবা। মনে রাখবা দেয়ালেরও কান আছে, মাটিরও চোখ আছে। আচ্ছা চাচা যান। মায়া শিকারীর ন্যায় সুযোগ সন্ধানী হয়ে ওঠে, কায়রুসের সঙ্গে নানা ছুতোই গল্প করে, ভাব জমায়। গল্পচ্ছলে বলে সে মজা করে স্যুপ বানাতে পারে, চিকেন স্যুপ। কায়রুস তার হাতের স্যুপ খেতে আগ্রহ প্রকাশ করে। তারপর মায়া কোনো একদিন নির্জন দুপুরে পরিত্যক্ত একটি বাগানে যায়, নির্দিষ্ট একটি গাছের সামনে গিয়ে স্থির হয়ে দাঁড়ায়। এই বাড়িতে আসার কয়দিন পরেই সে এই বিছুটি গাছ দেখেছিল। এই বিছুটি পাতা সম্পর্কে সে খুব ভালো করেই জানে। তফুরাদের বাড়িতে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করেই সেই বিছুটি পাতা চেনে। সেদিন সে হাঁটতে বেরিয়েছিল ভর দুপুরে। বাতেন তাকে দেখে লোভ সংবরণ করতে পারেনি, টেনে বাগানের ভিতরে নিয়ে গিয়েছিল, যার দুদিনের মাথায় হানিফও একই কাজ করেছিল। সেদিন নজরে পড়েছিল তার গাছটি। এই গাছ আগাছা হিসাবেই গ্রামের বাগানে হয়ে থাকে, বেড়ে ওঠে অযত্নে অবহেলায়, কিন্তু এর ক্ষতিকর দিক ভয়াবহ। এই পাতার রসের সঠিক প্রয়োগ করলে যার বিষক্রিয়ায় একজন সুস্থ সবল মানুষের মৃত্যুও হতে পারে। মায়া কয়েকটি তরতাজা বিছুটি পাতা ছিঁড়ে নিল, লুকিয়ে ভালো করে ধুয়ে নিল, পাতাগুলোকে থেতলে নিল, নিংড়ে রস বের করে একটা কৌটায় ভরে নিল, ওনার নিচে লুকিয়ে চলে এলো। সেদিন সন্ধ্যার অনেক পরে মায়া নিজের হাতে চিকেন স্যুপ বানিয়েছিল। দুটি সুন্দর বাড়িতে স্যুপ নিয়ে নিল, একটিতে বিছুটি পাতার রস ঢেলে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিল। তারপর শাহেরের রুমে গিয়ে এক বাটি স্যুপ তার হাতে দিল লাজুক মুখে। শাহের উচ্ছ্বসিত হলো দারুণভাবে, স্যুপ খেতে খেতে বলল, আমার প্রিয় স্যুপ বানিয়ে নিয়ে এসে ভালোবাসার সম্মতি প্রকাশ করার জন্য কৃতজ্ঞতা মহারানী। মায়া মিটমিটিয়ে হেসে যাচ্ছে, কিছু বলছে না। তোমার মোহনীয় হাসিতে আমি মহাচ্ছন্ন বিবি। আই লাভ ইউ মায়াবিনী মায়া। শাহের হাঁটু গেড়ে মায়ের সামনে বসলো, মায়ের হাতের পিঠে নরম চুমু খেলো। মায়া পুলকিত অনুভব করল, কিছু না বলে শাহের সম্মুখ হতে প্রস্থান নিল। শাহের স্যুপের বাটি খালি করে ফেলল নিমিষেই, বেরিয়ে বাজারের দিকে গেল জরুরি কাজে।
এরপর মায়া বাকি স্যুপের বাটি হাতে করে দ্রুত পায়ে হেঁটে কায়রুসের রুমের সামনে গেল। আঙ্কেল আসতে পারি? হুম, আসো মায়া। আঙ্কেল এই নিন, স্যুপ বানিয়েছি আপনার জন্য। ও, ধন্যবাদ মায়া। কায়রুস স্নেহপূর্ণ হাসি দিয়ে সবগুলো স্যুপ খেয়ে নিল খুব আয়েসি ভঙ্গিতে। মায়া রুমের ভেতরের চেয়ারে একপাশে বসে রইল কায়রুসের সামনেই, দরজা চাপানো ভেতর থেকেই। দারুণ স্যুপ বানাতে পারো তুমি, মাশাআল্লাহ। জি আঙ্কেল, দোয়া করবেন আমার জন্য। এভাবে এ কথা ও কথা বলতে বলতে প্রায় 20 মিনিট সময় অতিক্রম হয়ে গেল। মায়া তীক্ষ্ণ নজরে কায়রুসকে দেখছে আর চোখে। কায়রুসের মুখের স্বাভাবিক ভঙ্গি অস্বাভাবিক আকার ধারণ করল। সারা মুখ বিকৃত করে ফেলল কায়রুস। আঙ্কেল কি হয়েছে? কোনো সমস্যা? খারাপ লাগছে? বুঝলাম না, এত অস্বস্তি হচ্ছে কেন? আমি তো চিকেন স্যুপ সব সময় খাই, গলাটা চুলকাচ্ছে কেন? খুব চুলকাচ্ছে নাকি আঙ্কেল? ধীর কণ্ঠে বলল মায়া। কায়রুসের গলা থেকে শুরু করে পেটের ভিতরেও অসহনীয় জ্বালাপোড়া শুরু হলো। ক্রমশ তা ছড়িয়ে যাচ্ছে গোটা শরীরে। তীব্র যন্ত্রণা ও চুলকানি শুরু হলো। রেগে গিয়ে মায়াকে বলল, তোমার বানানো স্যুপ খেয়েই তো এমন কষ্ট হচ্ছে। জলদি যাও, মহলের সবাইকে ডেকে আনো, আমাকে হসপিটালে নিতে বলো। উফ, আহ, মাগো, ও খোদা, রহম করো। মায়া বসেই রইল, উঠে গেল না। কায়রুস আত্মচিৎকার করে উঠল, কিন্তু মায়া ছাড়া এই বিশাল মহলে কারোরই কর্ণকুহরে পৌঁছালো না তার চিৎকার। এ অসভ্য মেয়ে, যাও না কেন সবাইকে ডাকতে? মায়া উঠে দাঁড়ালো আস্তে করে। এভাবে সময় গড়িয়ে 1 ঘন্টা অতিবাহিত হলো। আমি কাউকে ডাকতে পারবো না আঙ্কেল। কেন? বলে কায়রুস বিদঘুটে ভয়ঙ্কর চাহনি নিক্ষেপ করল মায়ের মুখাবয়বে। মায়া ক্ষিপ্ত হয়ে ওঠে, রুদ্রমূর্তি ধারণ করে বলল, কারণ আমি চাই না আপনি সুস্থ হন, বেঁচে যান। প্রতিশোধ নিয়েছি আমি, পিতামাতা হত্যার প্রতিশোধ। আজ হতে 19 বছর আগের এক ঝড়ের রাতের বিভৎসতার কথা মনে আছে আঙ্কেল? মনে আছে আপনার ছোট্ট ভাই আমিনুলের মেয়ে মায়ার কথা, যার নামে এই মায়া মহল? কায়রুস ভয়ার্ত করুণ মুখে চাইল মায়ের দিকে। কে 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 তুমি? আমি মায়া, কাজলও আমিনুলের একমাত্র সন্তান। আপনার প্রাণনাশকারী তফুরা আমার পালিত মা। তোকে এক্ষুনি আমি মেরে ফেলবো। বলে কায়রুস তাকে হাত বাড়িয়ে ধরতে গেল। মায়া প্রায় দৌড়ে নিজের রুমে গিয়ে মায়ের পাশে শুয়ে গেল, দরজার ছিটকিনি আটকে দিয়ে। কায়রুস কাঁধ চিত হয়ে শাহের রুমের সামনে গিয়ে আশ্রয় পড়ল। চিৎকার করতে করতে দরজা ধাক্কাতে লাগলো। শাহের পিতার কণ্ঠ শুনেই বেরিয়ে এলো। বাবা, বাঁচাও, মায়া কাল নাকিনি আমাকে মেরে ফেলতে চাইছে, সুপে বিষ মিশিয়েছে, হাসপাতালে নাও আমাকে। শাহের সবাইকে ডেকে তুলল চেঁচিয়ে। সবাই জড়ো হয়ে গেল। আঞ্জুমানও এলো, মায়া ও তফুরাও এলো, চোখ রাঙাতে রাঙাতে। শাহের মায়ের দিকে অবজ্ঞার দৃষ্টি নিক্ষেপ করল, মুখে কিছুই বলল না। সে সময়টুকু এখন নেই। মহলের কেউ বাকি রইল না কোথাও। পরশে এলো। সবাই কায়রুসের দৈত্যের ন্যায় শরীরটাকে থরধরি করে গাড়ির ভেতরে বসিয়ে দিল। শাহের গাড়ি ড্রাইভ করে পিতাকে নিয়ে গেল নামকরা প্রাইভেট একটি হাসপাতালে। গাড়িতে করে আরও গেল রুস্তম, আঞ্জুমান, কুমকুম। মহল খালি হয়ে গেল। মর্জিনা ও তফুরা কিছুক্ষণ মহল নিয়ে আলাপ আলোচনা করল। তারপর তফুরা ঘুমিয়ে গেল, মর্জিনাও ঘুমিয়ে গেল। পরশ মায়াকে ফ্যাস ফ্যাস গলায় বলল, কি করলাম মা? কিছু করিনি চাচা, স্যুপ খাইয়েছি মাত্র। তোমার হাতের স্যুপ তো মেলা স্বাদ শুনলাম। সেটা বাদ দেন চাচা, কাজের কথায় আসি। এই সুযোগ গুপ্তধনের বিষয় বলেন আমাকে। আর মহলের পেছনে একটা পরিত্যক্ত দরজা দেখলাম, সেটা কিসের? রুস্তম বলল এই মহলে কেউ ঢুকলেই তার লাশ পড়ে। আমি আসার পর হতে তো কই এমন কিছুই শুনলাম না, আভাসও পেলাম না। সব বলেন তো আমাকে। পরশ ইতিউতি চাইল। লম্বা গোফে কয়েকবার হাত বুলিয়ে নিল, বলল, এটা আমি লক্ষ্য করেছি মা, খোদার অশেষ রহমত। তোমার পা পড়ার পর হতেই বাইরের কেউই আর গুপ্তধন চুরি করতে আসেনি। আগে কয়বার আসছে আর তাদের গলা কাটা পড়েছে। আর তোমার দেখা দরজা দিয়ে ঢুকলেই গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে। যদিও তারা সবাইকে বলে বেড়ায় এটা ধানের গোলাঘর, এমনিতেও এটাও সত্যি। তবে মূল উদ্দেশ্যের সোনাদানা লুকিয়ে রাখা। শোনো, এই গ্রামের পাশের গ্রামে বেশি হিন্দুদের বসবাস ছিল, বিশেষ করে বিহারি জাতির। এই স্থানটা ছিল পরিত্যক্ত জঙ্গল। দিনেও লোকজন আসতে ভয় পাইত। বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য যখন যুদ্ধ হইল, তখন হিন্দুরা সব গ্রাম ছেড়ে দেশ ছেড়ে পালায় গেছিল, কারণ তারা মুসলমানের চাইতে বেশি ডরায় গেছিল। তো এমন এক সময় সেই গ্রামে সবাই আইসা তাদের গহনা লুপুটলি ভইরা এখানে মাটির নিচে পুঁতে রাখছিল। তাদের হিসাব ছিল
যুদ্ধ থাইমা গেলে আবার গ্রামে ফিরে আইব আর গহনাগুলো ফিরা নিব। তো এমন একদিন আমার আব্বা আমাগরে নিয়ে এখানে লুকাইছে। এমন সময় কিছু হিন্দু মুসলিম আইসা তাদের গয়না লুকায়া গেছে। আব্বাই সেটা দেখছে। আমাদের বাড়ি ছিল এই গ্রামেই, তবে কয়েকবারই পরেই ছিল তা। একসময় দেশ স্বাধীন হইল, তারা কেউ আর ফিরে আইল না। তাদের গয়নার বিষয়টা আমাদের পরিবার ছাড়া কেউই জানতো না। এরপর আমার আব্বা এই পুরো জায়গাটা কিনে নেয়। আমিও তোমার আব্বা তখন ছোট, কিছুই তেমন বুঝতাম না, কিন্তু কায়রুস ভাই বড় ছিল, সব বুঝতো। তো আব্বা লোকজন দিয়ে গাছগাছালি কাইটা জংলা পরিষ্কার কইরা বাড়ি বানানোর উপযুক্ত করে নেয়। আমাদের এই বাড়ি তৈরি হইয়া গেল। এসব কিন্তু আমি শুনেছি, আর পরে তো নিজেই দেখলাম। আবার বেশ কৌতূহল জাগলো মনে, ভাবলো তারা তো এসে যার যার গয়নাগুলো নিয়ে গেল, তবু একটু খুঁজা দেখি। আব্বা এক নির্জন রাতে বড় ভাইয়ারে নিয়ে মাটি খুঁদে নিল, সঙ্গে আমিও ছিলাম। ওরে বাপ, মাটির হাড়ি ভর্তি গয়না পেয়ে গেল। আব্বার কৌতূহল সপ্তম আকাশে উঠে গেল। এভাবে মাটি খুঁদে খুঁদে সব গয়না তুলে নিল। সব মিলিয়ে কয়েক কেজি সোনার গহনা হয়ে গেল, যেমন চকচকে তেমন সুন্দর গয়নাগুলো। আব্বা বিস্মিত হয়ে গেল, সবগুলো গহনা ঘরে নিয়ে আলমারিতে রেখে দিল। ঠিক করলো থানায় নিয়ে জমা দেবে, কিন্তু বড় ভাই ছিল ভীষণ লোভী ও স্বার্থপর। সে বাদ সাধল, নয় করে আব্বাকে বুঝিয়ে নিল। কয়েক মাস হলো, কিন্তু সে গয়নাগুলো জমা দিতে দিল না, কাউকে জানতেও দিল না। আব্বার লগে এই নিয়ে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলল। সে গয়নাগুলো নিজের দখলে নিয়ে নিল, আমাকে আর তোমার আব্বাকে পাত্তাই দিল না। হুমকি ধামকি দিয়ে আমাদের দুই ভাইকে থামিয়ে দিত। এভাবে একসময় আব্বা শারীরিকভাবে নরম হয়ে যায়। আব্বা সব সম্পত্তি তোমার আব্বার নামে দেওয়ার এটাও একটা বড় কারণ ছিল। আমি সেদিন তোমাকে বলতে ভুলে গেছি মা। আচ্ছা, বয়স হয়েছে না, আর কত ইতিহাস মনে রাখবো কও। একসময় আব্বা মইরে যায়, আমরা বড় হই। আমিনুল বড় অফিসার হয়। গয়নার বিষয় পুলিশকে জানাতে অনুরোধ করে বড় ভাইরে। সে কিছুতেই রাজি হয় না। তার বউয়ের গয়না এখান থেকেই হইছে। ঢাকায় সে বাড়ি করেছে এই গয়নার কিছু বেচাই, বড় ব্যবসাও শুরু করেছে এই গহনা বেচাই। সেই পরিবারদের কেউ হয়তো ফিরে আসছে, বা কোনোভাবে হয়তো কেউ জানছে বাইরের লোকজনের মধ্যে। তাই এই গুপ্তধন সোনাদানার জন্য মাঝে মাঝে চোর ডাকাত আসতো, অচেনা কেউ ঢুকে পড়তো মহলে। বুঝলে মা, এই হলো গুপ্তদানের গুপ্ত রহস্য। মায়া বলল, তো এখন এগুলো কার তত্ত্বাবধানে আছে চাচা? শাহের বাবাজির তত্ত্বাবধানে। এখন তো বাইরে চলে তার হুকুমদারি, আর অন্দরে চলে তার মায়ের বেগমগিরি। চাচা, আপনি কি আমাকে সেই গোলাঘরে ঢুকতে সাহায্য করবেন? কখন? এখন তো রাত বাইরে গেল। আরে চাচা, এখন না, পরে অন্য দিন সময় সুযোগ করে। আপনি এখন চলে যান, গিয়ে ঘুমান। পরশ চলে গেল। পরের দিন ভোরেই হাসপাতাল থেকে সবাই বাড়িতে এলো, সঙ্গে করে নিয়ে এলো কায়রুসের মৃতদেহ। আঞ্জুমান তার তালাকপ্রাপ্তা স্ত্রী, এক সন্তান মরে গেল, কোনো মেয়ে নেই তার, নেই কোনো মায়ের পেটের বোন। তাই কায়রুসের জন্য বুক চাপড়ে বিলাপ কেউই করল না। দূরাত্মীয় অনাত্মীয় কিছু নারী অল্প কিছু অশ্রু ফেলল হায় হায় করতে করতে। নিয়ম অনুযায়ী স্বাভাবিক পরিবেশেই কায়রুসের লাশ দাফন সম্পূর্ণ হয়ে গেল। মায়া অভিভাবকের মতো দায়িত্ব পালন করতে লাগলো, কারণ আঞ্জুমান ভারাক্রান্ত মন নিয়ে বিছানায় পড়ে আছে নির্জীবের মতো। কুমকুম ও জরিনার মনও বিপন্ন হয়ে আছে। শাহেরের চোখে মুখেও ঘোর অমাবস্যা লেগে আছে। সেদিন বিকেলে মায়া শাহেরের রুমে গেল। শাহের ভাইয়া, মন খারাপ করবেন না, আঙ্কেলের জন্য আমারও খুব খারাপ লাগছে। শাহের বেদনার্ত মুখে মায়ার দিকে চাইল, বলল, ভেতরে এসে বসো মায়া। ছোটবাবু বাদ দেওয়ার জন্য ধন্যবাদ মায়া। ভাইয়া বলার প্রয়োজন নেই। ফর্মালিটি সব সিচুয়েশনে সব ব্যক্তির ক্ষেত্রে মানায় না। তুমি জানো এবং মানো আমি তোমাকে কতটা ভালোবাসি। বাবা বলল তুমি বাবার সুপে বিষাক্ত কিছু মিশিয়েছ, অর্থাৎ বাবাকে তুমি মেরে ফেললে। মায়া আকুল চোখে শাহেরের দিকে চাইল, বলল, একই সময়ে একই প্যানে বানিয়ে আপনাকেও তো স্যুপ দিয়েছি, আর বিষ কই পাবো আমি? সেটা ভেবেই তো কনফিউজড আমি। তবে আমার ধারণা অন্য কিছু মায়া। আপনার ধারণা 100% রাইট ভাইয়া। বলতেও লজ্জা লাগে এসব, তবুও বলতে হচ্ছে। উনি বাড়ি আসলো কতদিন হলো, নারী সঙ্গ ছাড়া বাড়িতে একাকী উনি। চোখের সামনে একটা যুবতী মেয়েকে দেখছে, তাই সেদিন উনিও অন্যদের মতো আমাকে। পরে আমি হাত কামড়ে পালিয়ে যাই। আপনার কাছে গিয়ে সত্যটা না বলতে পেরে বানিয়ে অপরাধী করে দিল আমাকে। মায়া কান্না শুরু করে দিল। শাহের মায়ের মাথাকে নিজের বুকের ওমে মিশিয়ে নিল, চুলের ভিতর 5 আঙ্গুল গলিয়ে দিল, বলল, থাক আর বলতে হবে না। সেটা গত রাতে আমি ধারণা করতে পেরেছি। যাই হোক, আমার তো বাবা, খুব মিস করছি বাবাকে। শাহের কেঁদে ফেলল।
মায়া সাহেরকে সান্ত্বনা দিয়ে বেরিয়ে গেল। তার দুদিন পর